আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সঙ্গে আছি নাদিরা আশরাফ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশে করোনায় আরও ৩৫ জনের মৃত্যু, ২৪ ঘন্টায় শনাক্ত ২,৬৩৫ জন। সংক্রমণে বিশ্বের শীর্ষ ২০-এ বাংলাদেশ। করোনাক্রান্ত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। রয়েছেন লাইফ সাপোর্টে। মেডিকেল বোর্ড গঠন, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর অবস্থার উন্নতি। করোনার উপসর্গ নিয়ে ময়মনসিংহ, মৌলভীবাজার, ফেনী, মানিকগঞ্জ, গাইবান্ধা, পিরোজপুর ও মাগুরায় মৃত ৮ জন। আজ থেকে ১৫ দিন কক্সবাজার লকডাউন। ঘুষের প্রস্তাব দেয়ায় পুলিশ সদর দপ্তরে ডিএমপি কমিশনের চিঠি, ৭ দিনেও পৌঁছেনি তা। দাবি গণমাধ্যম শাখার। চিঠি এখন কোথায় বলছেন না কেউই। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। করোনায় দেশে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে কোভিড-১৯-এ মারা গেলেন ৮৪৬ জন। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হিসেবে নতুন শনাক্ত হয়েছেন ২,৬৩৫ জন। মোট আক্রান্তের সংখ্যা এখন ৬৩,০২৬ জন। সংক্রমণের দিক থেকে শীর্ষ ২০ দেশের তালিকায় ঢুকেছে বাংলাদেশ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, প্রথম পর্যায়ে শেষ হতে আরও ১ থেকে ১.৫ মাস সময় লাগবে। এরপরও সামলাতে হবে আরও ২-১টি ধাক্কা। পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে ১.৫ থেকে ২ বছর। দেশে প্রতিদিনই বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ, কমছে না মৃত্যু। কোভিড-১৯ সংক্রমিত শীর্ষ ২০ দেশের তালিকাতেও স্থান করে নিয়েছে বাংলাদেশ। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ বুলেটিনে জানানো হয়, ৫০ ল্যাবে ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১২,৪৮৬টি। ৯১তম দিনে এসে আক্রান্ত হয়েছে ২,৬৩৫ জন। এ নিয়ে মোট আক্রান্ত এখন ৬৩,০০০-এর উপরে। আরও ৩৫ জন সহ করোনায় মারা গেলেন ৮৪৬ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫২১ জন। শনাক্তের হার ২১.১০, সুস্থতার হার ২১.১৪ ও মৃত্যুর হার ১.৩৪। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩৫ জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করলেন ৮৪৬ জন। মৃত্যুর বিশ্লেষণে পুরুষ ২৮ জন এবং নারী ৭ জন। বিভাগ ভিত্তিক দেখা যায় ঢাকায় ২০ জন, চট্টগ্রামে ৮ জন, সিলেট ২ জন, রাজশাহী ৩ জন এবং বরিশাল বিভাগে ২ জন। এমন বাস্তবতায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের শঙ্কা, পরিস্থিতি স্বাভাবিক হতে বেশ সময় লাগবে। আর বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, বেশি হারে পরীক্ষা ও শনাক্ত করে আইসোলেশন নিশ্চিত করা ছাড়া বিকল্প নেই। ৮০% মানুষ যাদের করোনা ভাইরাস হবে তারা ভালো হয়ে যাবে। এদের কোনো চিকিৎসারও দরকার নাই, আর অনেক মানুষ বুঝতেও পারবে না। আমাদের যেটা সবচেয়ে জরুরি আর ইম্পর্টেন্ট, এই যে ২০% রোগ যারা সিক হবে তাদেরকে কিভাবে আমরা সাহায্য করতে পারি এবং সাপোর্টিভ কেয়ার দিতে পারি ঠিক মতো, এবং যাতে আমরা ভুল ওষুধ না দিই। ফার্স্ট ওয়েভটা আমাদের এখনো শেষ হয়ে যায়নি, আরও কিছুদিন বাড়বে, তারপরে হয়তো কমে আসবে। এরপরে যদি আবার সেকেন্ড ওয়েভ আসে, থার্ড ওয়েভ আসে, তার মানে হলো যে এই পরিস্থিতি থেকে কিন্তু ১.৫ থেকে ২ বছরের আগে মুক্তি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। তাহলে আমাদের এখনই সুদূর প্রসারী চিন্তাভাবনা করতে হবে, বিশেষ করে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, আমাদের শিক্ষা ব্যবস্থা, গণপরিবহন ব্যবস্থা, এগুলাকে কিন্তু ঢেলে সাজাতে হবে। জীবন ও জীবিকা রক্ষায় সমন্বিত পরিকল্পনারও তাগিদ বিশ্লেষকদের। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। করোনা সংক্রমণ মোকাবিলায় ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে লকডাউনের পরিকল্পনা করেছে সরকার। বিষয়টি রবিবার প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। বিষয়টি জানতে আমরা কথা বলছি তার সঙ্গে। প্রতিমন্ত্রী মহোদয়, পরিস্থিতি বিবেচনায় সরকার কী ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছেন? আপনি জানেন যে ইতিমধ্যে আমরা একটা জোনিং এর বিষয়ে আলোচনা চলছে এবং ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছেন, বিশেষ করে আমাদের যে কোভিড-১৯ মোকাবেলায় যে জাতীয় কমিটি আছে, সেই কমিটি এখানে কাজ করছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে। সেক্ষেত্রে আইসিটি মিনিস্ট্রি যেহেতু এখানে টেকনিক্যাল বিষয় আছে, তারা এখানে ভালো ভূমিকা রাখছেন। আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়। তো সেক্ষেত্রে আমরা ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা বসে এই রেড জোন, ইয়েলো এবং গ্রিন জোনে সারা দেশকে আমরা ভাগ করেছি এবং সেক্ষেত্রে আমাদের বেশ কিছু অ্যাকশন প্ল্যান সেখানে আছে যে আমরা রেড জোনে কিভাবে আমরা করোনা সংক্রমণ এটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। তো সে ধরনের বেশ অনেক ভালো কিছু প্রস্তাবনা এবং আমাদের এক্ষেত্রে অনেকগুলো অপশন
যে কোন কাজগুলো আমরা করতে পারবো। সেগুলো আমরা সমস্ত কিছু সমন্বিত করেই মাননীয় প্রধানমন্ত্রীর সামনে আগামীকালকে উপস্থাপন করা হচ্ছে এবং তারপর মাননীয় প্রধানমন্ত্রী সেটি দেখবেন, পর্যবেক্ষণ করবেন এবং পর্যালোচনা করে কিছু সংযোজন বিয়োজন করে তিনি সেটি চূড়ান্ত করবেন। আমাদের নির্দেশনা দিলেই আমরা বাস্তবায়নের জন্য খুব দ্রুত বাস্তবায়ন আমরা শুরু করব। জি, ধন্যবাদ প্রতিমন্ত্রী মহোদয় আমাদের সঙ্গে অংশগ্রহণ করার জন্য। আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার এখনো কোনো উন্নতি হয়নি। তিনি আইসিইউতেই ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। মেডিকেল বোর্ড জানিয়েছে আগামীকাল রবিবার সিটি স্ক্যান হবে। তার আগ পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না, তবে অবস্থা সংকটাপন্ন। দ্বিতীয় দফায় স্ট্রোক হলে শুক্রবারই জরুরি অপারেশন হয় সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের। তখন থেকেই রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে আছেন আওয়ামী লীগের এ বর্ষিয়ান নেতা। শনিবার সকালে মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা জানিয়ে তার জন্য দেশবাসীর কাছে দোয়া চান পুত্র তানভীর শাকিল জয়। করোনা ভাইরাস থেকে আব্বা খুব দ্রুত রিকভার করে যায়। সেই মুহূর্তে গতকাল সকালে আব্বার ম্যাসিভ ব্রেন স্ট্রোক হয় এবং সঙ্গে সঙ্গে ওনারা এখানে অপারেশন করে সেই যে রক্ত জমাট বেঁধেছিল সেগুলো অধিকাংশ অপসারণ করেন। কিন্তু তারপরেও আব্বা অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় আছেন, কেননা এত বেশি রক্তক্ষরণ হয়েছে। আমাদের এখানকার যারা চিকিৎসক আছেন ওনারা আমাদেরকে জানিয়েছেন যে আগামী 48 ঘন্টা আব্বাকে যদি ওনারা স্থিতিশীল রাখতে পারেন তাহলে হয়তো আব্বার জীবন সংকট কেটে যেতে পারে। আব্বাকে এখন ভেন্টিলেটরে আইসিইউতে রাখা হয়েছে। অবস্থার কোনো উন্নতি না হওয়ায় দুপুরে 13 সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন হয়। তারাও নিশ্চিত কিছু বলতে পারছেন না, শুধু অপেক্ষা করছেন। আমরা এইটুকু বলতে পারি আপনাদেরকে যে ওনার অবস্থা, সার্বিক অবস্থা ওনার ক্রিটিক্যাল, অত্যন্ত ক্রিটিক্যাল ওনার অবস্থা। এটা এই মুহূর্তে আগামীকালকে কি হবে এটা আমরা বলতে পারবো না। সময়ের সাথে সাথে পরীক্ষা করে সেটা বলা যাবে। এখনো পর্যন্ত 24 ঘন্টা গেল, তো কালকে আর আজকের মধ্যে আর 24 ঘন্টা গেলে আমরা সেটা আরো ক্লিয়ার হব। এই মুহূর্তে কমেন্ট করাটা ঠিক হবে না। রক্তচাপজনিত সমস্যা নিয়ে গত 1 জুন রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। সেদিনই তার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। তবে করোনা থেকে উন্নতি হলেও তার দ্বিতীয় দফায় স্ট্রোক হয় শুক্রবার। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। এখন তার ভেন্টিলেশন লাগছে না বলে জানিয়েছেন গণস্বাস্থ্য নগর হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ। শারীরিক সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি ও তার পরিবার। জাফরুল্লাহ স্যারের যে চিকিৎসক অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল মামুন মুস্তাফি সাহেব উনি আমাদেরকে জানিয়েছেন যে গতকালের চেয়ে অবনতি ইনশাল্লাহ হয় নাই, আর গতকালের চেয়ে মোটামুটি স্বস্তি ফিল করতেছেন এবং তার অক্সিজেন আগে যে ভেন্টিলেটর ব্যবহার করতেন উনি ভেন্টিলেটর ব্যবহার করার প্রয়োজন হয় না, শুধু অক্সিজেন চলতেছে এবং মুখে খাবার খাইতেছেন আর এবং আল্লাহ তো স্বাভাবিকভাবে সে কথাবার্তা বলতেছেন, কোনো অসুবিধা নাই ইনশাল্লাহ। এতটুকুই আমাদেরকে জানিয়েছেন ডাক্তার ব্রিগেডিয়ার জেনারেল মামুন মুস্তাফি। করোনার এই সময়ে সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও হাসপাতাল থেকে রোগী ফেরত দেয়া মানবতা বিরোধী আচরণ বলেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। যারা জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসা দিচ্ছেন তাদের অভিনন্দনও জানান তিনি। ঢাকার বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের করোনা ইউনিট উদ্বোধন করে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। কোন হাসপাতাল থেকে রোগীকে এভাবে ফেরত দেওয়া এটি একটি মানবতা বিরোধী কাজ। এই ধরনের কাজ যে সমস্ত হাসপাতাল করছে বা যে সমস্ত হাসপাতাল কর্তৃপক্ষ করছে এইগুলো সরকার কিন্তু পর্যবেক্ষণ করছে। যে সমস্ত হাসপাতাল এইভাবে রোগী ফেরত দিচ্ছে সরকার পর্যবেক্ষণ করছে, সময় মতো তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। করোনা উপসর্গ নিয়ে ময়মনসিংহ, মৌলভীবাজার, ফেনী, মানিকগঞ্জ, গাইবান্ধা, মাগুরা ও পিরোজপুরে মারা গেছেন 8 জন। এদিকে করোনা আক্রান্ত হয়ে খুলনা, বগুড়া, নোয়াখালী, চট্টগ্রাম, সিলেট ও সুনামগঞ্জে মারা গেছেন 10 জন। জ্বর, সর্দি ও কাশি নিয়ে শনিবার সকালে ময়মনসিংহের এসকে হাসপাতালে মারা গেছেন একজন। তিনি ত্রিশালের ধলা আদর্শ কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক। করোনা উপসর্গ নিয়ে মৌলভীবাজার শহরের গোবিন্দশ্রী এলাকায় মারা গেছেন একজন। সিলেটের ওসমানী মেডিকেল কলেজে তার মৃত্যু হয়। সিলেটে করোনায় প্রাণ গেছে এক চিকিৎসকের স্ত্রীর।
সকালে সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এছাড়া করোনায় আক্রান্ত হয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদরুদ্দিন আহমেদ কামরান। চিকিৎসা নিচ্ছেন শহীদ শামসুদ্দিন হাসপাতালে। এদিকে গাইবান্ধার পলাশবাড়ি ও গোবিন্দগঞ্জে জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। ফেনীর ছাগলনাইয়ায় মিদ্যাবাজারে উপসর্গ নিয়ে মারা গেছেন এক ব্যবসায়ী। মানিকগঞ্জ জেলা হাসপাতালে জ্বর, শ্বাসকষ্ট নিয়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। সুনামগঞ্জের ছাতকে করোনায় একজনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের গণেশপুর ছড়ারপাড় গ্রামের নিজ বাড়িতে মারা যান তিনি। শনিবার দুপুরে পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন এক বৃদ্ধা। বগুড়ায় করোনায় 2 মুক্তিযোদ্ধা সহ 3 জন মারা গেছেন। একদিনে নতুন আক্রান্ত 52 জন। নোয়াখালীতে করোনায় চাটখিল ও সদর উপজেলায় মারা গেছেন 2 জন। জেলায় এ পর্যন্ত মহামারীতে মারা গেছেন 26 জন। 24 ঘন্টায় নতুন 84 জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রামে করোনায় 2 জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত 140 জন। 3টি ল্যাবে 596টি নমুনা পরীক্ষায় তারা শনাক্ত হন। এ নিয়ে মোট শনাক্ত 806 জন। বরিশালে নতুন 34 জন সহ মোট আক্রান্ত 566 জন। নড়াইল হাইওয়ে পুলিশের এক ATSI সহ 4 জনের করোনা শনাক্ত। এ নিয়ে জেলায় 30 জন আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন 8 চিকিৎসক সহ 18 জন। গোপালগঞ্জে 2 চিকিৎসক সহ 25 জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন 120 জন। পটুয়াখালীতে অতিরিক্ত পুলিশ সুপার ও শিক্ষক সহ নতুন আক্রান্ত 3 জন। সাভারে নতুন আক্রান্ত 21 জন। সুস্থ হয়েছেন 106 জন। নাটোরে নতুন 3 জনের করোনা শনাক্ত। টাঙ্গাইলে নতুন 16 জন সহ মোট আক্রান্ত 235 জন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আজ থেকে আগামী 20 জুন পর্যন্ত 15 দিন কক্সবাজার জেলায় লকডাউন কার্যকরে মাঠে নেমেছে প্রশাসন। তবে প্রতি বৃহস্পতিবার ও রবিবার সীমিত আকারে দোকানপাট খুলে দেওয়া হবে নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য। কক্সবাজারে করোনা ভাইরাস সংক্রমণের হার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় জনস্বার্থে রেড জোন ঘোষণা করে এই কার্যক্রম হাতে নিয়েছে জেলা প্রশাসন। এই 15 দিন মানুষ ও যানবাহন চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। লোকজনকে ঘর থেকে বের হতে দেওয়া হচ্ছে না। ওষুধের দোকান ছাড়া সব দোকানপাট বন্ধ। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। কঠোর লকডাউন বাস্তবায়নে শহরের 12টি ওয়ার্ডে প্রশাসনের লোকজনের পাশাপাশি দায়িত্ব পালন করছে 30 জন করে স্বেচ্ছাসেবক। অ্যাম্বুলেন্স বা মারা যাওয়ার মতো কঠিন পরিস্থিতি ছাড়া কাউকে ঘর থেকে বের হতে দেওয়া হবে না। বিশ্বের দেশে দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা 3,99,000 ছাড়িয়েছে। আক্রান্ত 68,83,000-এর ওপরে। এদিকে আক্রান্তদের পাশাপাশি এবার সুস্থদেরও মাস্ক ব্যবহারের নির্দেশনা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রাত্যহিক মৃত্যুর সংখ্যায় দীর্ঘদিন শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রকে টানা চতুর্থ দিনের মতো পেছনে ফেলেছে ব্রাজিল। শুক্রবার 1008 জন মারা যাওয়ায় ব্রাজিলের মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 35,047 জনে। মোট শনাক্ত 6,46,000-এর বেশি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার আগেই লকডাউন শিথিলের তোড়জোড়ে আপত্তি তোলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সম্পর্ক ছেদের হুমকি দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট বোলসোনারো। এর আগে একই পদক্ষেপ নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার করোনায় মৃত্যুর সারণীতে দ্বিতীয় অবস্থানে থাকা যুক্তরাষ্ট্রে মারা যায় 975 জন। সেখানে মৃতের সংখ্যা 1,11,000 ছাড়িয়েছে। করোনা শনাক্ত হয়েছে 19,67,000-এর বেশি মানুষের। নতুন করে মেক্সিকোতে 625, যুক্তরাজ্যে 357, ভারতে 286, রাশিয়ায় 144, পাকিস্তানে 97, কানাডায় 66 ও ফ্রান্সে 46 জন মারা গেছে। স্পেনে 24 ঘন্টায় মারা গেছে 1 জন। এদিকে শুরুতে কেবল করোনা আক্রান্তদের মাস্ক ব্যবহারের সিদ্ধান্তে অনড় থাকলেও এবার সাম্প্রতিক পর্যবেক্ষণের ভিত্তিতে সিদ্ধান্ত পাল্টেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নয়া নির্দেশনায় মাস্ক ব্যবহার করতে হবে সবাইকে। এক্ষেত্রে সরকারকে উদ্যোগী ভূমিকা নেওয়ারও তাগিদ দেওয়া হয়েছে। করোনার চিকিৎসায় হাসপাতালগুলোতে আইসিইউ বেডের জন্য হাহাকার করছে মানুষ। আইসিইউর অভাবে রোগী মারা যাচ্ছে এমন অভিযোগও করছেন অনেকেই। স্বাস্থ্য অধিদপ্তর বলছে প্রয়োজনের তুলনায় কম হলেও আইসিইউ বেড বাড়ানো প্রক্রিয়াধীন। বিশেষজ্ঞরা বলছেন গুরুতর রোগীদের আইসিইউর বিকল্প হিসেবে হাই ফ্লো অক্সিজেন বা সাধারণ অক্সিজেন দিয়ে চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব। এর ফলে আইসিইউর উপর নির্ভরশীলতা কমানো যাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে করোনা রোগীদের শতকরা 80% মধ্যে মৃদু লক্ষণ দেখা দেয়। তাদের হাসপাতালে যেতে হয় না। বাকি 20% মধ্যে 15% উপসর্গ তীব্র হয় এবং হাসপাতালে যেতে হয়।
আর বাকি 5% অবস্থা থাকে জটিল। তাদের আইসিইউ বেডের পাশাপাশি দরকার হয় ভেন্টিলেটর। দেশে করোনা রোগীর জন্য নির্ধারিত হাসপাতালগুলোতে আইসিইউ বেড রয়েছে 399টি। এর মধ্যে রাজধানী ঢাকায় 218টি, ঢাকা বিভাগের অন্য জেলায় রয়েছে 47টি, ময়মনসিংহ বিভাগে 7টি, চট্টগ্রাম বিভাগে 34টি, রাজশাহী বিভাগে 28টি, খুলনা ও বরিশাল বিভাগে 18টি করে, সিলেট বিভাগে 16টি এবং রংপুর বিভাগে রয়েছে 13টি আইসিইউ বেড। এটার সংকট সারা বিশ্বে, শুধু বাংলাদেশে না। তার যদি এটা এতই এভেইলেবল হতো তাহলে তো আমেরিকা, লন্ডনে এত মানুষ মারা যেত না। আইসিইউ বেড বাড়ানোর জন্য কাজ চলছে, আমাদের দেশের সাধ্য অনুযায়ী এটা কাজ চলছে আর কি, যে বাড়াবে আইসিইউ বেড। বিশেষজ্ঞরা বলছেন আইসিইউ বেড প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য। করোনার চিকিৎসায় আইসিইউ কিন্তু একমাত্র পথ না। অধিকাংশ ক্ষেত্রে হাই ফ্লো অক্সিজেন দিয়ে আমরা আইসিইউর অভাবটা সেখানে পূরণ করতে পারি এবং সফলভাবে রোগের চিকিৎসাটা করা যায়। একই সাথে সাধারণ অক্সিজেন দিয়েও অনেকে চিকিৎসা করা যায়। হাই ফ্লো অক্সিজেন সরবরাহের জন্য যন্ত্রপাতি সেগুলো আমদানি করা হোক। আইসিইউ বেড বৃদ্ধির ব্যাপারে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান বিশেষজ্ঞরা। দীপন দেওয়ান, বাংলাভিশন, ঢাকা। এখনো বের হয়নি করোনার কোনো প্রতিষেধক। বাজারে চলমান বা আলোচিত ওষুধগুলোর কোনোটার বৈজ্ঞানিক ভিত্তি নেই বলে জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। প্লাজমা থেরাপি নিয়ে প্রচারিত তথ্যকেও অতিরঞ্জিত বলছেন এই বিশেষজ্ঞ। প্রতি 100 বছর পর পর বিশ্বে হানা দেয় কোনো না কোনো মহামারী, এমনটাই তথ্য উপাত্ত বিশেষজ্ঞদের। 1720 সালে প্লেগ অব মার্সেই, যাতে মারা যায় লাখের মতো মানুষ। কলেরায় 1820 সালে শুধু ব্যাংককে মারা যায় 30,000 লোক। 1918 সালে স্প্যানিশ ফ্লুতেও মারা গিয়েছিল লাখখানেক লোক। এর 100 বছর পর জ্ঞান বিজ্ঞানের উন্নতির এই দিনে 2020-এ করোনার থাবা সেগুলোর চেয়েও ব্যাপক। কোনো মহামারী বিশ্বকে এত কাবু করতে পারেনি। জিকা ভাইরাস প্রথম শনাক্ত হয় 1947 সালে। এখন পর্যন্ত এর প্রতিষেধক আবিষ্কার হয়নি। চিকেন পক্স প্রথম শনাক্ত হয় 1953 সালে, কিন্তু প্রতিষেধক আবিষ্কার হয় প্রায় 42 বছর পর 1995 সালে। হেপাটাইটিস বি শনাক্ত হয় 1965 সালে, আর ভ্যাকসিন পাওয়া গেছে 1981 সালে। ইবোলা প্রথম শনাক্ত হয় 1976 সালে, ভ্যাকসিন পাওয়া গেছে 43 বছর পর 2019 সালে। 1981 সালে এইডস শনাক্তের পর গবেষণা চলছে গত 38 বছর ধরে। করোনার প্রাদুর্ভাবের 6 মাস পার হয়েছে, এখন পর্যন্ত এর কোনো প্রতিষেধকের সুখবর নেই। তবে মাঝে মধ্যেই করোনার ওষুধ আবিষ্কারের দাবি আসছে, বিভিন্নভাবে দাবির পক্ষে প্রচারও হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, যে কোনো ওষুধ আবিষ্কারের জন্য গবেষণার অন্তত 3টি ধাপ পেরোতে হয়, তারপরেই সেটি সর্বসাধারণের জন্য বাজারে ছাড়া হয়, যার কোনোটি দেখা যাচ্ছে না করোনার ওষুধ হিসাবে দাবি করা এসব আবিষ্কারের পক্ষে। এই কথাটা খুব স্পষ্ট বলা উচিত, পৃথিবীতে কোনো রেগুলেটরি বডি এখন পর্যন্ত একটি ওষুধকে যুক্তরাষ্ট্রে সীমিত আকারে অনুমোদন বলেনি। তারা সেটা করেছে ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন, সেই আকারে একটি অ্যান্টিভাইরাল ড্রাগকে তারা পারমিশন দিয়েছে। বাকি কোনো ওষুধ পৃথিবীতে এখন পর্যন্ত বা কোনো রেমেডি, সেগুলো কোনোটাকেই আসলে যেই ধরনের গবেষণা হলে পরে একটি রেমেডি বা ওষুধকে একটি রোগের জন্য কার্যকর বলা যায় এবং নিরাপদ বলা যায়, সেই রকম গবেষণা এখন পর্যন্ত পরিচালিত হয়নি। কোভিড রোগীর 4টি স্তর আছে: মাইল্ড, মডারেট, সিভিয়ার এবং ক্রিটিক্যাল। এখানে প্রত্যেকটি পর্যায়ে কোনটি, এখানে ক্রাইটেরিয়া বলা হয় যে যদি এটা এত কম হয় তখনই ওষুধটি দেওয়া যাবে, যদি এটা এত বেশি হয় বা এটার প্রয়োজন হয় তখন এটা দেওয়া যাবে। এই সমস্ত নির্দিষ্ট ক্রাইটেরিয়ার বাইরে ঢালাও সুপারিশ আমরা মনে করি সম্পূর্ণ অবৈজ্ঞানিক। এই ধরনের আশাবাদ মানুষকে আসলে হতাশ করবে কিছুদিন পরে। আপনারা ইতোমধ্যে দেখেছেন বেশ কয়েকটি ওষুধকে ঘিরে উচ্ছ্বাস হয়েছিল পৃথিবীতে, বিশেষ করে বাংলাদেশে, যেগুলো পরবর্তীতে তালিকা থেকে মুছে ফেলতে হয়েছে। এদিকে করোনার জন্য প্লাজমা থেরাপিকে অব্যর্থ বলে সাম্প্রতিক প্রচারও বেশ তুঙ্গে। এটির যৌক্তিকতাও প্রশ্নবিদ্ধ। দেশে কনভালেসেন্ট প্লাজমা থেরাপি নিয়ে কাজ করা গবেষক দলের প্রধানের কাছে এটি অবশ্যই চিকিৎসার অংশ, কিন্তু সেই চিকিৎসাটি একটি গবেষণা কাঠামোর মধ্যে। অতএব গবেষণায় একটি প্রস্তাব থাকে, এটার একটি নীতি নৈতিকতাগত অনুমোদন থাকা লাগবে, এই কাঠামোটি রেজিস্ট্রেশন করা লাগবে এবং সেইটি মেনে গবেষণায় রোগী অন্তর্ভুক্ত হবে, রোগীকে নির্দিষ্ট মেয়াদে মাপতে হবে, সেই কথাগুলো উনি আগে বলে দিবেন। এটা কোনোভাবে এটা চিকিৎসা যে দৈনন্দিন প্রক্রিয়া তার অংশ না, এটা ক্লিনিক্যাল ট্রায়ালের অংশ হিসেবে। এবং আপনারা নিশ্চয়ই জানেন ইতিমধ্যে যে আসলে এই ধরনের একটি ট্রায়াল বাংলাদেশেও পরিচালিত হচ্ছে এবং এই ট্রায়ালের অন্তর্ভুক্ত রোগী
জন্য নির্দিষ্ট নিয়ম মেনে প্রয়োগ করতে হবে এবং এগুলো সম্মতি নিতে হবে লিখিত। অতএব প্লাজমা থেরাপি নিয়ে যেভাবে ঢালাভাবে মানুষের মনে হচ্ছে এটা একটা মিরাকল, এটা মিরাকল হতেই পারে, কিন্তু সেটা মিরাকল হওয়ার জন্য বিজ্ঞানসম্মতভাবে প্রমাণের জন্য অপেক্ষা করা দরকার। পুরো বিষয়টি গণমাধ্যম আর সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে আসছে সেটিকেও এক ধরনের মহামারী বলে মন্তব্য করছেন এই বিশেষজ্ঞ। মহামারী আর হচ্ছে তথ্যের মহামারী। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে জাতীয় কমিটি। ৭ জুন ৬ দফা দিবস উপলক্ষে এই আয়োজন করা হচ্ছে। বিকেলে অনলাইন সংবাদ সম্মেলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী এসব কথা জানান। তিনি বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৬ দফা এবং বঙ্গবন্ধু সম্পর্কে নানা প্রশ্ন নিয়ে এই কুইজ সাজানো হয়েছে। সংবাদ সম্মেলনে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানান, কুইজে অংশ নিতে quiz.mujib100.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে রবিবার বিকেল ৩টার মধ্যে নিবন্ধন করতে হবে। একই দিন রাত ৯টা থেকে 10টা পর্যন্ত অনলাইনে কুইজে অংশ নিতে পারবেন নিবন্ধিতরা। প্রত্যেক অংশগ্রহণকারী কুইজের উত্তর দেওয়ার জন্য ৬ মিনিট সময় পাবেন। কুইজের প্রথম পুরস্কার ৩ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ২ লাখ টাকা সহ ১০০টি পুরস্কার থাকবে। প্রতিযোগিতার সহযোগী প্রতিষ্ঠান প্রিয়.com ও বাংলা ট্র্যাক। দুর্নীতির অভিযোগ দিয়ে ডিএমপি কমিশনারের এক চিঠি ৭ দিনেও ডিএমপি হেডকোয়ার্টার থেকে পুলিশ সদর দপ্তরে পৌঁছায়নি, এমন দাবি করেছেন পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম শাখার সহকারী মহাপরিদর্শক সোহেল রানা। জানা যায়, ডিএমপি কমিশনারকে কেনাকাটার জন্য যুগ্ম কমিশনার ইমাম হোসেন ঘুষের প্রস্তাব করেছেন। এই মর্মে পুলিশ মহাপরিদর্শককে এই চিঠি পাঠানো হয় গত ৩০ মে, কিন্তু ওই চিঠি এখন কোথায় বলছেন না কেউই। ডিএমপির যুগ্ম কমিশনার হিসেবে লজিস্টিক্স বিভাগের দায়িত্ব পালন করছেন মোহাম্মদ ইমাম হোসেন। তিনি ডিএমপি কমিশনারকে ঘুষের প্রস্তাব দিয়েছেন এমন অভিযোগে আইজিপি বরাবর চিঠি দেয়া হয়। চিঠিতে ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেন, ইমাম হোসেন একজন দুর্নীতিপরায়ণ কর্মকর্তা। ডিএমপির বিভিন্ন কেনাকাটায় ইমাম হোসেন স্বয়ং পুলিশ কমিশনারকে পার্সেন্টেজ গ্রহণের প্রস্তাব দেন। ডিএমপি কমিশনার অনুরোধ করেন দুর্নীতিপরায়ণ এই কর্মকর্তাকে দ্রুত অন্যত্র বদলি করতে। এই চিঠি গত ৩০ মে ডিএমপি থেকে পুলিশ মহাপরিদর্শকের উদ্দেশ্যে পাঠানো হয়। পুলিশ হেডকোয়ার্টার্সে এখনো পর্যন্ত কোনো করেসপন্ডেন্স পৌঁছায়নি। এরকম কোনো করেসপন্ডেন্স আসলে বা ইস্যু আসলে পুলিশ হেডকোয়ার্টার্স যথাযথ প্রফেশনাল ওয়েতে এটা ডিল করবে। সাবেক অতিরিক্ত আইজিপি বলেছেন, পুলিশের ওপরের দিকের দুর্নীতি সহজে প্রকাশ্যে আসে না। উপরের স্তরে যে সমস্ত দুর্নীতিগুলো হয় এগুলো সহসা আসে না। এইবার একটি খবর আমাদের কাছে এসেছে, সত্যাসত্য যথাযথভাবে যাচাই করা হবে। এই সমস্ত দুর্নীতিপরায়ণ ব্যক্তিরা যথাযথভাবে আইনের আওতায় আসবে এবং তাদের বিরুদ্ধে যথাযথভাবে ব্যবস্থা নেওয়া হবে। করোনার সময়ে পুলিশের আত্মত্যাগ যেন এইসব দুর্নীতিবাজদের অপকর্মের জন্য ঢেকে না যায়, সেদিকে খেয়াল রাখার অনুরোধ জানান পুলিশের সাবেক কর্মকর্তারা। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। ঘুষ ছাড়া কাজ হয় না রাজশাহীর গোদাগাড়ী ভূমি অফিসে। ভুক্তভোগীদের অভিযোগ, টেবিলে টেবিলে গুনতে হয় টাকা, না দিলে হয়রানি। তবে কোনো অভিযোগ পাননি বলে দাবি অফিস প্রধানের। রাজশাহী থেকে জসিমউদ্দিনের ছবিতে পরিতোষ চৌধুরী আদিত্যর রিপোর্ট। রাজশাহীর গোদাগাড়ী ভূমি অফিসের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই সেবা গ্রহীতাদের। নামজারি, ডিসিআর ও দাখিলার নামে এখানে অবাধে চলে ঘুষ বাণিজ্য। ভুক্তভোগীদের অভিযোগ, রাগঢাক না করে ভূমি অফিসের পিয়ন, নায়েব ও কানঙ্গ থেকে শুরু করে অসাধু কর্মকর্তা কর্মচারীরা ঘুষ দুর্নীতিকে নিয়মে পরিণত করেছেন। গড়ে উঠেছে একটি দালাল চক্র। প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। আমি নিজেও এসিলেন্ট স্যারের সাথে দেখা করেছি, এখন পর্যন্ত আমি কোনো রেজাল্ট পাই নাই। আজকেও আমি আসছি, আমি কোনো রেজাল্ট পাই নাই। খারিজের রেজাল্টটা পাই নাই। আমি বাদী, তো আমার নাই, এখন পর্যন্ত আমি কোনো ফাইনাল ডিসিশন পাচ্ছি না। কত টাকা দেওয়া লাগবে? কে বলছে ৮,০০০ দেওয়া লাগবে, কে বলছে ৭,০০০ দেওয়া লাগবে। আর টেবিল দিলে 500 টাকা না হলে টেবিল পাস হয় না। একটা করেছি, এখনো ৩-৪টা খারিজ পড়ে আছে অলরেডি। খারিজ করতে আসবো, আমরাকে সহযোগিতা করবে এসিল্যান্ড এবং কর্মকর্তা যতগুলো আছে, ওরা এই সহযোগিতা করবেই না, অথচ টাকা দেওয়া আমাদের কাম হয় না। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন ভূমি অফিসের সার্ভেয়ার। খারিজের স্যার একটা দিল, খারিজ বুঝতে পারছে না বা কার দখল আছে, দখল নিয়ে কনফিউশন, তখন ওই নথিটা নিয়ে আমরা যাই, যে দেখে যে তার প্রকৃত দখল আছে কিনা, যার প্রকৃত দখল আছে সেটা রিপোর্ট দিই, সে অনুযায়ী স্যাররা বিচার করে। অনিয়মের কোনো অভিযোগ নেই বলে দাবি করেছেন সহকারী কমিশনার।
যদি প্রমাণসহ অভিযোগ পাওয়া যায় আমরা অবশ্যই সর্বোচ্চ ব্যবস্থা নেব। আমরা দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স দেখাই। আমি নিজেও 1 পয়সা কারো কাছ থেকে নেওয়ার পক্ষে না, এবং কেউ আমার অফিস থেকে নেক সেটাও আমি কোনোভাবে সাপোর্ট করি না। তো এই ব্যাপারে আমার কাছে অভিযোগ আসলে উই উইল টেক অ্যাকশন। ভূমি অফিসের সেবা নির্বিঘ্ন করতে ঘুষ বাণিজ্য বন্ধ ও দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। পরিতোষ চৌধুরী আদিত্য, বাংলা ভিশন, রাজশাহী। বাজেটে সামাজিক সুরক্ষা খাতে সরকারের দেয়া বরাদ্দের আভাসকে যথেষ্ট মনে করছেন না বিশ্লেষকরা। এবার কৃষিকে আলাদাভাবে গুরুত্ব দেওয়ার পাশাপাশি প্রবাস ফেরত শ্রমিকদের জন্য আলাদা বাজেট বরাদ্দ নিশ্চিতেরও তাগিদ দিয়েছেন তারা। করোনা পরিস্থিতিতে প্রতিদিনই সংখ্যা বাড়ছে দরিদ্রের। এদের বেশিরভাগই এখন অন্যের সাহায্যের উপর নির্ভরশীল। সরকারের জন্য এত জিনিস দিচ্ছে, আমরা কোনো এক ছড়াক জিনিস আমরা পাই না। গবেষণা আছে, গবেষণা কোনো রেশন দেয় নাই। গেছিলাম 3 দিনের ভিতরে খারাপ ধরনের বাসা দিছে, কথা বলছে, আমরা ফিরে আইসা বসছি। গত অর্থ বছরের তুলনায় সামাজিক সুরক্ষায় 1633 কোটি টাকা বাড়িয়ে এবার 76,000 কোটি টাকা বরাদ্দ দেওয়ার কথা ভাবছে সরকার। করোনার বিশেষ পরিস্থিতিতে এ বরাদ্দকে পর্যাপ্ত মনে করছেন না বিশ্লেষকরা। ন্যাশনাল সোশ্যাল সার্ভিসের নামে কতগুলি প্রজেক্ট আছে, শুধু কিছু ইসে দেওয়া হয়, বয়স্ক ভাতা, ফুড ফর ওয়াশ, ক্যাশ ফর ওয়ার্ক, সেগুলো চলবে না। এখানে অপ্রাতিষ্ঠানিক শ্রমিক যারা সাধারণ ইসের আওতার বাইরে, তাদের ব্যাপারে যথেষ্ট চিন্তা ভাবনা করতে হবে। একেবারে হতদরিদ্র ধরেন প্রায় 1.5-2 কোটির মতো, আর দারিদ্র সীমার নিচে প্রায় 4 কোটির মতো। তাদের অবস্থা তো আগের তুলনায় আরো খারাপ হয়েছে, এবং তাদের সাথে বিভিন্ন বিশ্লেষণে দেখা দিয়েছে যে এই সংখ্যাটা হয়তো দ্বিগুণ হয়ে গেছে। কাজে এই যারা একেবারে জীবিকার সংকটে আছে তাদের তো ইমিডিয়েট সহায়তা দিতে হবে। 2 থেকে 4 মাসের জন্য সহায়তা দিতে চান নগদ, তাহলে কিন্তু এই নগদ সহায়তা কর্মসূচিতে বাজেটের জিডিপি 1.5 থেকে 2% মতো ব্যয়ের প্রভিশনিং রাখতে হবে। খাদ্য নিরাপত্তাকে অগ্রাধিকারের উপরে নিয়ে আসতে হবে, এবং সেখানে কৃষি এবং অন্যান্য যে সাপ্লাই চেইন গুলি আছে সেগুলোকে গুরুত্ব দিতে হবে। করোনার মধ্যেও নিয়মিত আসছে ত্রাণ চুরির ঘটনা। বিশ্লেষকরা বলছেন সিস্টেমের পরিবর্তন না হলে এ অবস্থার উন্নতি ঘটবে না। অনেক ক্ষেত্রে আমরা শুনেছি যে একটা ফোনের বিপরীতে 200 জনের নাম আছে। এখানে তো সন্দেহজনক ব্যাপার অবশ্যই আছে, কিন্তু সেটা তো তালিকা করার সমস্যা। লোকাল যে এনজিও, লোকাল সিভিল সোসাইটি, লোকাল ওদেরকে নিয়ে স্থানীয় পর্যায়ে কমিটি করা, বিশেষ করে ইউনিয়ন পরিষদ থেকে শুরু হোক। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার থাকবে, কিন্তু স্থানীয় লোকও থাকবে। বিশেষ করে বেসরকারি প্রতিষ্ঠানগুলো ওরা ভালো জানে, কাদের চেনে লোকজন। করোনা যতই দীর্ঘায়িত হবে, প্রবাসে বাংলাদেশের শ্রমবাজার ততই ঝুঁকির মধ্যে পড়বে বলছেন বিশ্লেষকরা। মাইগ্রেন্ট ওয়েলফেয়ার ফান্ড বলে একটা ফান্ড আছে, যেখানে আপনি বিদেশে যাওয়ার আগে আপনার থেকে একটা কন্ট্রিবিউশন নেওয়া হয়। এই টাকাটা কিন্তু এর আগে ব্যবহার হয়েছে বিদেশে গেলে যদি কারো মৃত্যু ঘটে, সেই লাশটা এখানে আনা, দাফন করা ইত্যাদি খরচের জন্য। কিন্তু করোনার এই বিশেষ পরিস্থিতিতে এই ফান্ডে যে অর্থগুলি বিদেশে যারা গেছেন তাদের কাছ থেকে তো টাকাটা নেওয়া হয়েছে, সেই টাকাটা তাদেরকে পুনর্বাসনের জন্য ব্যবহার করতে হবে, এবং সেখানে যদি অতিরিক্ত ফান্ডিং এর প্রয়োজন হয় তখন সরকারকে বাজেটে এই পরিবারগুলোর সহায়তার জন্য অতিরিক্ত বরাদ্দ দিতে হবে। এবারে বাজেটে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আর্থিক সুবিধাভোগীর সংখ্যা আরো বাড়ানোর সুপারিশ বিশ্লেষকদের। জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা। আঞ্চলিক বৈষম্য দূর করে সুষম বন্টনের বাজেটের অপেক্ষায় কৃষি নির্ভর রংপুরের মানুষ। ক্ষুদ্র শিল্পায়ন ও কৃষকের কথা ভেবে বাজেট চান এই অঞ্চলের ব্যবসায়ী নেতারা। আর করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের প্রশ্ন, তাদের জন্য থাকবে কি কোনো সুখবর? শাহনেওয়াজ জনির ক্যামেরায় রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট। কৃষি নির্ভর রংপুর টিকে আছে রোদে পড়া কৃষকের ঘাম ঝরা শ্রমের উপর। আসছে বাজেট নিয়ে এই অঞ্চলে মানুষের আগ্রহের কমতি নেই। কেমন হবে বাজেট, কী ধরনের সুযোগ সুবিধা থাকছে, প্রান্তজনের চাওয়া পাওয়ার কতটুকু পূরণ হবে, এমন প্রশ্ন সবার মুখে মুখে। বাজেটটা একটু বৃদ্ধি করা দরকার। না, এরকম বাজেট চাই না যে আমাদের কৃষক বা নিম্ন শ্রেণীর মানুষ না খায় থাকুক। এবার করোনায় সংকটে নিম্ন ও মধ্যবিত্তরা কোমর ভেঙেছে কৃষকেরও। আমরা এমন বাজেট চাই যেন সবার হাতে হাতে যেন পৌঁছে, সবার ঘরে ঘরে যেন পৌঁছে। আমরা ধরেন যে একটা জিনিস 20 টাকা খাইতেছি, এখন
এই জিনিসের দাম যদি কম করিয়ে 10 টাকা করে দেয় তাহলে আমাদের জন্য ভালো, আমাদের তো ইনকাম নাই। গবেষকরা বলছেন আঞ্চলিক বৈষম্য দূর করে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে এবারের বাজেটে। সুষম বন্টন পৌঁছে দিতে হবে জনসাধারণের মাঝে। জেলাভিত্তিক বাজেটের কথাও জানিয়েছেন তারা। এই আঞ্চলিক উন্নয়ন ঘটাতে চাই এবং এই করোনাকালীন সময় কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষুদ্র এবং কুটির শিল্প। সেই ক্ষুদ্র কুটির শিল্পের বাজেটটা কিন্তু আবার তুলে আনতে হবে, ফলে তাদেরকে থোক বরাদ্দের মধ্যে দিয়ে এই অঞ্চলে বরাদ্দ বাড়ানো দরকার। এই অঞ্চলের কৃষকরা কিন্তু খরা এবং বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আমরা মনে করি তাদের জন্য কৃষি বিমা চালু করাটা খুব দরকার, কারণ কৃষি বিমা চালু না করলে এই অঞ্চল আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। ব্যবসায়ী নেতারা বলছেন মৌলিক চাহিদা থেকে এখনও পিছিয়ে এই অঞ্চলের মানুষ। শুধু কৃষি দিয়ে বাংলাদেশের অর্থনীতি শক্ত করা সম্ভব নয়, তাই এই অঞ্চলের দ্রুত শিল্পায়ন, বিশেষ করে কুটির শিল্প বা ক্ষুদ্রায়ন যে শিল্পগুলো, এগুলো দ্রুত করা উচিত। তাহলে এই অঞ্চলের যে বেকার সমস্যা এটা অনেক অংশে কমে যাবে। এবারের বাজেট মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক হবে, সুযোগ হবে নতুন কর্মসংস্থানের, এমন প্রত্যাশা উত্তরের মানুষের। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। ভৈরবের শম্ভুপুর শান্তিপাড়া এলাকায় 5 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত কিশোর পলাতক। প্রাথমিক পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়ায় শিশুটিকে কিশোরগঞ্জ সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে রাখা হয়েছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে খেলার সময় প্রতিবেশী কিশোর আজিজুল লুডো খেলার কথা বলে শিশুটিকে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে রাতে শিশুটি ব্যথায় কান্না করলে মা ঘটনা জানতে পারেন। পরে শিশুটির বাবা বিষয়টি আজিজুলের বাবা মাকে জানালেও তারা আমলে নেয়নি বিষয়টি। শুক্রবার বিকেলে শিশুটিকে প্রথমে একটি বেসরকারি হাসপাতাল এবং পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তৈরি পোশাক খাতে কর্মী ছাঁটাই হতে পারে, বিজিএমইএ সভাপতির এমন মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে জাতীয় প্রেস ক্লাবের সামনে। বেশ কয়েকটি বাম শ্রমিক সংগঠন আয়োজনে অনুষ্ঠানে শ্রমিক নেতারা বলেন, বিজিএমইএ সভাপতি ধোঁকা দিয়ে গ্রাম থেকে তাদের ঢাকা এনেছেন। অনেক শ্রমিক চাকরি ফেরত পাননি। অনেক প্রতিষ্ঠান এপ্রিল মাসের বেতন কম দিয়েছে, এদের বোনাসও দেয়নি। শ্রমিক নেতারা বলেন, সরকারের কাছ থেকেও বিপুল টাকা পেয়েছেন পোশাক মালিকরা। কোনো কারখানার শ্রমিক ছাঁটাই হলে আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। চলতি মাসে পোশাক কারখানায় শ্রমিক ছাঁটাই হতে পারে বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি রুবানা হক। অবশ্য শনিবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিজিএমইএ জানিয়েছে, কার্যাদেশ কমে যাওয়ায় শ্রমিক ছাঁটাই বিষয়ে নিজের আশঙ্কার কথা জানিয়েছিলেন রুবানা হক। সব গণপরিবহনে এখনও স্বাস্থ্যবিধি নিয়ে সচেতনতা নেই। তবে ছুটির দিন হওয়ায় বাসে ভিড় ছিল কম, যাত্রী কম লঞ্চেও। অবশ্য ট্রেন সময় ও স্বাস্থ্যবিধি মেনে চলাচল করেছে। নজরদারিতে সক্রিয় রয়েছে পুলিশ। শনিবার প্রাইভেট কার ও রিকশার দখলে ছিল রাজধানীর প্রধান সড়ক। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় রাস্তায় বাস থাকলেও যাত্রীর সংখ্যা অন্য দিনের তুলনায় ছিল অনেক কম। আর যাত্রী না থাকায় স্বাভাবিকভাবেই প্রতিটি বাসে সামাজিক দূরত্ব মেনেই বসেছেন যাত্রীরা। তবে ভাড়ার বিষয়ে চালক আর যাত্রীদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সিঙ্গেল সিটে বসাচ্ছে আর নিয়ম মেনেই চলতেছে। সেই অনুযায়ী সার্ভিস আসলে ওরকম হচ্ছে না, ভাড়া একটু তুলনামূলক বেশি নিচ্ছে। ব্যবসা যে আছে খুবই কম, যাত্রী নাই বললে চলে। অফিস টাইমে অ্যাক্টিভ সিটিং হয়, তারপরে তেলের টাকা হয় না। 4 দিন ধরে গাড়ি চলে, আজকে মনে করেন 4 দিনে 1500 টাকা মালিক পাইছে। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে কম যাত্রী নিয়েই দক্ষিণাঞ্চলের দিকে ছেড়ে গেছে বেশ কয়েকটি লঞ্চ। যাত্রীর অভাবে বেশ কয়েকটি লঞ্চের যাত্রা বাতিল হয়েছে। এখন ওই যে সাইডে 100 টাকা, এই সিটে 150 টাকায় নিছে, বেশি নেই। না, কোনো সমস্যা হইতেছে না। আর আমরা এক ফ্যামিলির লোক, আর আমরা সবাই সুস্থ আছি। টাইম ক্যান্সেল করতেছে, যাত্রী নেই। কারণ আমার এই লঞ্চটা 2 লঞ্চের টাইম নিয়ে যাইতেছে, 2 লঞ্চের টাইম নিয়ে যাইতেছে। তার ক্যাপাসিটি আছে 600-র উপরে আছে। এখন যাত্রী হবে কত? 180 যাত্রী হবে। কারণ এই বাজে আমরাও চালায় খুলাইতে পারতেছি না। এদিকে শুরু থেকেই অনেকটা নিয়ম মেনেই চলছে ট্রেন। শনিবারও এর ব্যতিক্রম হয়নি। ভিতরের এই ব্যবস্থা ভালো, একজনের পর একজন বসা, ফাঁকা ফাঁকা। ভিতরে সাবান, হ্যান্ডওয়াশ সবগুলোই আছে, সার্ভিসও ভালো আছে। আমি আসছি ঢাকা রাজশাহী থেকে, ধ্যানগঞ্জ থেকে আসছি। ভেতরের পরিবেশটা স্বাভাবিক, সুন্দর ছিল। স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে যাত্রীরাও যদি সচেতন হন, তাহলে রেল যাত্রী পরিবহনে সংক্রমণের ঝুঁকি অনেক কম থাকবে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ। আজকেও 14 জোড়া ট্রেন ঢাকা রেল স্টেশনে আসা যাওয়া করবে। শিডিউলগুলো এরকমভাবে তৈরি করেছি, একটি ট্রেনের শিডিউল থেকে আরেকটি ট্রেনের শিডিউল প্রায় 1 থেকে 1.5 ঘন্টা গ্যাপ রেখেছি, যাতে যাত্রী সাধারণ একসাথে এসে গ্যাদারিং সৃষ্টি না করে আসতে হয়। প্রতিটা কোচের আসন, হাতল
প্রতিটা কোচ স্টেশন পরিষ্কার জীবাণুনাশক ওষুধ দ্বারা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। যাত্রীরা একটু কিছুটা বেখেয়ালি, তারা আসলে ওইভাবে মানে নামার ক্ষেত্রে একটু মানে ধীরস্থিরতা নেই, তারা তাড়াহুড়ো করে নামার চেষ্টা করে। পুরো স্টেশন জীবাণুমুক্ত রাখতে কিছুক্ষণ পরপর ছিটানো হয় জীবাণুনাশক। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। করোনা পরিস্থিতিতে লালমনিরহাটে অন্য রোগীদের ভরসা পল্লী চিকিৎসক। সরকারি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও স্বাস্থ্য কেন্দ্রগুলোতে কাঙ্ক্ষিত চিকিৎসা না পেয়ে দরিদ্ররা ছুটছেন তাদের কাছে। মারাত্মক ঝুঁকি জেনেও সাধারণ মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন গ্রামের এই ডাক্তাররা। কৃষি নির্ভর উত্তরের সীমান্তবর্তী লালমনিরহাটে প্রায় ৬,৫০০ পল্লী চিকিৎসক রয়েছেন। করোনা ঝুঁকির মধ্যে কদর বেড়েছে তাদের। আগের চেয়ে পল্লী চিকিৎসকদের সেবা বেড়েছে বেশি। পল্লী চিকিৎসকদের নেই ব্যক্তিগত সুরক্ষা পোশাক, নেই কোনো প্রণোদনা, তবুও থামেনি তাদের সেবা। ঝুঁকি মেনে নিয়ে সাধারণ মানুষকে চিকিৎসা দিতে কোনো অনীহা নেই তাদের। ঝুঁকি আসলে আমাদের নিতেই হয়, কারণ হলো কি যে প্রান্তিক পর্যায়ের মানুষগুলো আসলে এই পর্যায়ে কিন্তু ডাক্তারও নাই, তাদেরকে চিকিৎসা সেবাটা আমাদেরকে যে কোনোভাবে হোক দিতেই হয়। সেটা প্রোটেকশন থাক বা না থাক, আমরা এটা দিয়েই আসতেছি। একমাত্র এই হ্যান্ড স্যানিটাইজার ছাড়া আর এই যে মাস্ক ছাড়া অন্য কিছু আমাদের আপাতত নাই। তুলনামূলক রোগী অনেক বেশি, সেবা পর্যায়ের একটা দায়িত্ব, এটা দায়িত্বের মধ্যেই পড়ে, যার কারণে এটা আমাদের দিতে হয়। তাদের কাছে চিকিৎসা সেবা পেয়ে খুশি সাধারণ মানুষও। হাসপাতালে ডাক্তার নেই, যার কারণে বাধ্য হয়ে আমাদেরকে আসতে হচ্ছে পল্লী চিকিৎসকের কাছে। সাধারণ জনগণ হাসপাতালে যাচ্ছে, ওখানে ডাক্তাররা বলতেছে এখানে কোনো চিকিৎসা হবে না। তো বাচ্চাকে হাসপাতালে পাঠাইতাম, হাসপাতালে তো বর্তমান পরিস্থিতি ভালো নয়, কারণে এখানে নিয়ে আসছি পল্লী চিকিৎসা। বাচ্চার এই যে চোখের সমস্যা হয়েছে, এটা নিয়ে তো যাইতে পারবো না মেডিকেলে। বাড়ির কাছাকাছি হওয়াতে আসিয়া এখানে চিকিৎসাটা নেই। চিকিৎসাটা আমাদের জন্য এই মুহূর্তে খুবই কার্যকর, খুবই দরকারি এবং শেষ ভরসা বলা চলে। ডাক্তারগুলো ওষুধ দেয়, আমরা ওই ওষুধকে পুরো নিয়ন্ত্রণ হয়। করোনা দুর্যোগে সুরক্ষা ব্যবস্থা সহ প্রণোদনার দাবি পল্লী চিকিৎসকদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। শ্বেতাঙ্গ পুলিশের বল প্রয়োগে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় এবার হোয়াইট হাউসের সামনে রাস্তার নাম পাল্টে হয়েছে ব্ল্যাক লাইভস ম্যাটার প্লাজা। আর বর্ণবাদ বিরোধী আন্দোলন চলাকালে এক বৃদ্ধকে আহত করার ঘটনায় বরখাস্ত করা হয়েছে নিউ ইয়র্ক পুলিশের 2 সদস্যকে। বর্ণবাদ বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের চলমান বিরোধের মধ্যে হোয়াইট হাউস অভিমুখী সেন্ট জনস চার্চের সামনের রাস্তার নাম পাল্টানোর সিদ্ধান্ত কার্যকর করেন ওয়াশিংটনের মেয়র ও বিরোধী ডেমোক্রেট দলীয় নেত্রী মুরেল বাউসার। রাস্তায় লাগে নয়া নাম ফলক। পরিবর্তিত নামটি গোটা রাস্তায় রঙের ছোঁয়ায় তুলে ধরেন স্থানীয় চিত্রশিল্পী রোজ জেফ ও তার সহযোগীরা। দুঃখজনক এই ঘটনার স্মরণে রাস্তাটিতে একটি মুরাল বসানোরও সিদ্ধান্ত হয়েছে। প্রতিক্রিয়ায় হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, দেশে ভালো অনেক কিছুই হচ্ছে, আশা করছি ওপর থেকে এসব উদ্যোগ দেখে শান্তি পাবে ফ্লয়েডের আত্মা। তবে সাংবাদিকদের প্রশ্নের সুযোগ না দিয়ে সংবাদ সম্মেলন ছাড়েন ট্রাম্প। এদিকে নিউ ইয়র্কের বাফেলোয় পুলিশের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পাওয়া 75 বছর বয়সী মানবাধিকার কর্মী মার্টিন গুজিনোর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিতর্কিত এই ঘটনায় দাঙ্গা পুলিশের 2 সদস্যকে বরখাস্ত করেছে নিউ ইয়র্ক পুলিশ বিভাগ। শাস্তিমূলক এই পদক্ষেপের প্রতিবাদে পদত্যাগপত্র দিয়েছেন দাঙ্গা পুলিশের 57 জন অফিসার। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। দেশে করোনায় আরো 35 জনের মৃত্যু, 24 ঘন্টায় শনাক্ত 2635 জন। সংক্রমণে বিশ্বের শীর্ষ 20-এ বাংলাদেশ। করোনাক্রান্ত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, রয়েছেন লাইফ সাপোর্টে। মেডিকেল বোর্ড গঠন, ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর অবস্থার উন্নতি। করোনার উপসর্গ নিয়ে ময়মনসিংহ, মৌলভীবাজার, ফেনী, মানিকগঞ্জ, গাইবান্ধা, পিরোজপুর ও মাগুরায় মৃত 8 জন। আজ থেকে 15 দিন কক্সবাজার লকডাউন। ঘুষের প্রস্তাব দেয়ায় পুলিশ সদর দপ্তরে ডিএমপি কমিশনারের চিঠি, 7 দিনেও পৌঁছেনি তা। দাবি গণমাধ্যম শাখার, চিঠি এখন কোথায় বলছেন না কেউই। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়।
এর আগে 9টা নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশন এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। সঙ্গে থাকার ধন্যবাদ।